সেটা কিন্তু তোদেরকে আবারও রিপিট করতে হবে, বিকজ কি ইন্ট্রোডাকশনের মধ্যে নেচার রয়েছে, গোল রয়েছে, এফেক্টিভ কাউন্সিলরদের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স কি কি হয়, এইগুলো কিন্তু ওই মেটেরিয়ালটার মধ্যে রয়েছে। ইভেন তোর ওখানে স্টেপসটাও রয়েছে, বাই চান্স রিপিট কোয়েশ্চেনও করতে পারে। যেমন তোরাই এবারে দেখেছিস যে কাউন্সিলিং এর কোয়েশ্চেনের মধ্যে সেম 6 এর পার্ট থেকে কোয়েশ্চেন তুলেছে। তো এটা কখনোই আমরা সরি এক্সপেক্ট করতেই পারি যে সেম 6 এ সেম 5 এর ওই ডিফারেন্ট যে টাইপস অফ কাউন্সিলিং, ডাইরেক্টিভ, নন ডাইরেক্টিভ, ওগুলোরও কোয়েশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে কাউন্সিলিং এর মধ্যে সেম 5 এ আমরা কাউন্সিলিং এর ডেফিনেশন, এফেক্টিভ কাউন্সিলরদের কি কি ক্যারেক্টারিস্টিক্স হওয়া দরকার, টাইপস অফ কাউন্সিলিং, স্টেপস অফ কাউন্সিলিং যা যা পড়েছিলাম, এবং একটা শেষের দিকে বইয়ের প্রিন্টের মধ্যে দেখবি পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স করে কিছুটা দেওয়া রয়েছে, সেটাও কিন্তু তোরা পড়ে ফেলবি। কারণ নেচার, গোল, এবং গোলটাও ছিল, গোল বা পারপাস, সেটাও কিন্তু আমরা সেম 5 এ পড়েছি, ওটা রিপিট হবে। এখানে যেটা এক্সট্রা পড়তে হচ্ছে আমাদেরকে, কাউন্সিলিং কে যদি কেউ প্রফেশন হিসেবে নেয়, তাহলে সেই প্রফেশনাল এথিক্স গুলো কি কি হওয়া উচিত অ্যাকর্ডিং টু ACA। আমরা কাউন্সিলিং এর মধ্যে আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশনের একটা ডেফিনেশন পড়েছিলাম। সেই ACA এর ওপিনিয়ন অনুযায়ী কাউন্সিলিং এর এথিক্স কি হতে পারে, প্রফেশনাল এথিক্স, ওটা এখানে একদম নতুন, ওটা আমাদেরকে জানতে হবে। বাকি যেগুলো সেগুলো আমাদের সেম 5 থেকে ইন্ট্রোডাকশন 1 এর জন্য পারপাসটা ফুলফিল হয়ে যাচ্ছে। এই এথিক্স গুলো কিন্তু কিছুটা হলেও আমরা জেনেছিলাম সেম 5 এর নোটস এর মধ্যে একটা জায়গায় ছিল যে কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করা, এইগুলো কিছুটা এথিক্স এর মধ্যে ছিল। এবার আমরা ডিটেইল কিছু এথিক্স এর মধ্যে যাব। এই এথিক্সটা বেশ অনেকটা বড়, ঠিক আছে? তোদেরকে যখন নোটটা আমি শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে দেখাবো, তখন দেখতেই পাবি যে অনেকটা ভাস্ট মেটেরিয়াল, এবং জিনিসটা হচ্ছে পুরোটাই মুখস্থ করতে হবে। এবার কতটা কি মুখস্থ করবি, কোন কোনগুলো মুখস্থ করবি, কোয়েশ্চেনে কিভাবে লিখবি, সেই জায়গাটা বলে দেবো এবং সেই জিনিসগুলোই বুঝিয়ে দেবো। বাট তোরা অ্যাজ আ কিউরিওসিটি ওয়াইজ বল, বা যদি কেউ ইন ফিউচার কাউন্সিলিং কে প্রফেশন হিসেবে নিতে চাস, তার জন্য কিন্তু যা যা আছে এথিক্স গুলো লাইন বাই লাইন একটু কিন্তু পড়ে নিবি, ঠিক আছে? এখনো সেরকম ভাবে তোদের পড়া শুরু হয়নি, সেই জন্য বলছি ফর কিউরিওসিটি, বা যদি কেউ ইন ফিউচার মনে করে কাউন্সিলিং নিয়ে পড়াশোনা করব, তো সেই ক্ষেত্রে এই প্রফেশনাল এথিক্স গুলো কিন্তু অবশ্যই ভালো করে ডিটেলে পড়ে রাখবি। বাট আমরা পরীক্ষার পারপাসের জন্য পড়ছি, পরীক্ষায় কোয়েশ্চেন এলে কিভাবে লিখবো এবং তার উত্তরটা কতটা হবে সেটা কিন্তু আমি যখন পড়াচ্ছি তখনই বলে দেবো, সেটা মাথায় রেখেই কিন্তু জিনিসটাকে রেডি করবি। যাই হোক, আমি এবার একটুখানি স্ক্রিনটা শেয়ার করে নিই, দাঁড়া। দেখ, এখানে দুটো পিডিএফ আছে, একটা 20 পেজের পিডিএফ, ফার্স্ট একটা ইউনিট 4 হিসেবে রয়েছে, ওটা হচ্ছে অনলি ফর এথিক্স। আর পরেরটায় ওই ইন্ট্রোডাকশন টু কাউন্সিলিং, ক্যারেক্টারিস্টিক্স অফ আ কাউন্সিলর, এটা আমি একটা জায়গায় পেয়েছিলাম, ঠিক আছে? এটা ভালো লেগেছে বলে শেয়ার করা আছে। তোরা চাইলে আগের মেটেরিয়ালটা সাফিসিয়েন্ট সেম 5 এর, ওটার সাথে যদি মনে হয় যে এগুলো কোনোভাবে অ্যাড করলে ভালো হতে পারে, তাহলে সেই পারপাসে 72 পেজের মধ্যে থেকে পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স, কাউন্সিলরদের বাকি কি কি এডুকেশনাল ক্যারেক্টারিস্টিক্স হওয়া দরকার, মরাল ক্যারেক্টারিস্টিক্স কি কি হওয়া দরকার, সেগুলো আছে, সেগুলোকে অ্যাড করলে করতে পারিস। বাট আমি 20 পেজেসটাই আমি এখন যেটা পারপাস আমাদের পড়ানো সেটা আমি করাচ্ছি। আচ্ছা, এথিক্স ইন কাউন্সিলিং, এখানে আমরা বেসিক্যালি প্রথমে জানতে হবে এথিক্স বলতে আমরা কি বুঝি, এথিক্স গুলো কাউন্সিলিং এ কেন লাগে, এর পারপাসটা কি, এবং কটা সেকশনে ACA মিন্স আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশন এথিক্স গুলোকে দিয়েছে সেটা দেখ এখানে মেনশন করা রয়েছে। টোটাল
আছে, ABCDEFGH, এবং এখানে শুধু তোরা দেখতে পাচ্ছিস এক একটা করে হেডিং রয়েছে, দ্য কাউন্সিলিং রিলেশনশিপ, কনফিডেন্সিয়ালিটি, প্রিভিলেজড কমিউনিকেশন অ্যান্ড প্রাইভেসি, এরকম ভাবে রয়েছে। এর মধ্যে সাব পয়েন্ট, তার মধ্যে আবার সাব পয়েন্ট আছে, ঠিক আছে? তো আগে আমরা প্রথমে হেডিং গুলোকে বুঝবো, দেন তার আন্ডারে কি কি আছে সেগুলোতে যাব। বাট তারও আগে যেটা জানার দরকার যে এথিক্স মানেটা কি, ঠিক আছে? তো এথিক্স যে জিনিসটা, সেখানে দেখ বেসিক্যালি কাউন্সিলিং, এখানে তো আমরা কোনো জাজমেন্ট দিই না, আমরা বরাবরই যখন পড়ে আসছি তখন প্রথম থেকেই বুঝছি যে কাউন্সিলিং মানে কিন্তু কোনো জাজমেন্ট প্রোভাইড করা নয়। কেউ ভুল করছে, তাকে আমি বললাম এটা তোমার জন্যই ভুল হচ্ছে, তোমারই ফল্ট, বা ওকে বললাম যে না তোমার কোনো ফল্ট নেই, বাকি লোকটারই সমস্ত দোষ, তুমি ঠিক আছো, এইরকম ভাবে কিন্তু কোন রকম কাউন্সিলিং হয় না। কাউন্সিলিং এর মেন উদ্দেশ্যটা হচ্ছে যে যে পার্সনটা এসছে, মিন্স যিনি কাউন্সিলি বা ক্লায়েন্ট, তার ইনসাইটটাকে গ্রো করা, তার যে ম্যালঅ্যাডজাস্টমেন্ট গুলো রয়েছে, তার মধ্যে যে পার্সোনালিটি দিক থেকে, মোরাল দিক থেকে, বিহেভিয়ারাল দিক থেকে, কগনিটিভ দিক থেকে যা কিছু তোর ডিসক্রিপেন্সি হয়ে রয়েছে, সেগুলোকে ঠিক করা উইথ দ্য হেল্প অফ কাউন্সিলর। অ্যান্ড অবশ্যই হেল্পটা আর কার দরকার, কার তরফ থেকে দরকার? ক্লায়েন্টের তরফ থেকেও দরকার। এটাও কিন্তু আমরা দেখেছি যে ক্লায়েন্ট যদি স্বতঃস্ফূর্ত ভাবে তার কথাগুলো না বলে, তার সমস্যাগুলো যদি কিছুটা বললো কিছুটা বললো না, হাইডেন্সিক ব্যাপারটা যদি থাকে, তাহলে কিন্তু কাউন্সিলিং ভালো এফেক্টিভ রেজাল্ট দেয় না। তো সেই জায়গাটাও দরকার। তাহলে কাউন্সিলিং যখন এতটা একটা সেন্সিটিভ গ্রাউন্ড থেকে কাজ করে, এবং সেই সেন্সিটিভ গ্রাউন্ডের মধ্যে কাউন্সিলরকে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়। আরেকটা জিনিস কি জানিস তো, যে কাউন্সিলিং কখনো চেনা পরিচিত লোকের সাথে আমরা করি না। ধর কেউ এলো, এটাও আমি তোদেরকে আগে বলেছি, তোরা আমাদের কলেজের কারোর কাছে গেলি, হয়তো 4 জন টিচারের কাছে, কারোর কাছে গেলি যে তোদের একটা সমস্যা হচ্ছে, বা তোরা যেহেতু আমার কাছে পার্সোনালি পড়িস, আমার কাছে এসে বলছিস ম্যাম আমার এই সমস্যাটা হচ্ছে, আমি সমস্যাটার জন্য জাস্ট একটা ফার্স্ট এড দিতে পারি। দেখবি যেমন করে আমরা কোনো কেটে গেল, ছড়ে গেল, পড়ে গেল, কারোর মাথা যন্ত্রণা হলো বা কিছু হলো, ব্যান্ডেড দিলাম বা কিছু একটা ওষুধ দিলাম, দিয়ে ফার্স্ট এড দিয়ে ডাক্তারের কাছে পাঠাই, সেইটুকুনি পরিচিত হিসেবে বা পরিচিত কাউকে করলে সেই ফার্স্ট এডটা দিবি, এটাকে বলে মেন্টাল ফার্স্ট এড। এই মেন্টাল ফার্স্ট এডটা দিয়ে আর ধরে রাখবি না। একটা পার্সনের প্রচন্ড স্ট্রেস হয়েছে, ঠিক আছে, সেই স্ট্রেসটাকে রিলিফ করার জন্য যেটুকুনি দরকার মিনিমাম দেওয়ার, সেটা দিয়ে তাকে কিন্তু কোনো প্রফেশনাল কাউন্সিলরের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া দরকার। না হলে আমরা সেই পরিচিত মানুষটা সবটা জানি, এবার সবটা জানতে গিয়ে এবার তোদের মনে হতে পারে সবটা জানি মানে তো ভালো করে গাইড করতে পারবো না, সেখানে কিন্তু গাইডটা ভালো হবে না, সেখানে কোনো বায়াসনেস কাজ করে যেতে পারে, সেখানে আমার মধ্যে এরকম হতে পারে সে আমার পরিচিত, অথচ তাকে আমি যে খুব ভালোভাবে মিশি সেটা নয়, তাহলে তার কিভাবে খারাপ হতে পারে আমি মন থেকে চাইতে শুরু করলাম। তো এই জিনিসগুলো তো এফেক্ট ফেলে দেয়। সুতরাং কখনো ওই ফার্স্ট এডটা দিয়ে একদম হ্যান্ড ওভার করে দাও অন্য কারোর কাছে, যাতে এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়, বিকজ বারবারই বলছি কাউন্সিলিং একটা সেন্সিটিভ ইস্যু, ঠিক আছে? এই জন্যই কিন্তু এথিক্স এর প্রয়োজনীয়তা আছে। এথিক্স না থাকলে কিন্তু আমরা কখনোই এথিক্সটা না থাকলে আমরা কিন্তু কখনোই কাউন্সিলিংটা প্রোভাইড করতে পারবো না প্রপার ওয়েতে। তো অনেক সময় আমরা এই যে সেকেন্ড প্যারাগ্রাফটাতে রয়েছে, the term is often used synonymously with morality. In some cases the two terms overlap, both deal with what is good and bad or study human conduct and values, yet each has different meaning. আমরা এথিক্স মানে তো এটা বুঝি যে এথিক্যালি আমি কি করলাম, মরালি কি করলাম, মানে এথিক্স আর মোরাল ব্যাপারটা আমাদের কাছে সিমিলার, বাট এথিক্সটা মরালটাকে নরমালি আমরা যে কোনটা ঠিক কোনটা ভুল হিসেবে ব্যবহার করি সেটা অনুযায়ী ঠিক আছে,
বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? কিচেনার বলছেন ethics involves making decision of a moral nature about people and their interaction in society. ethics কি? ethics হচ্ছে আমাদের moral নেচারটা কেমন হবে যাতে করে আমি অন্যান্য মানুষদের সাথে সোসাইটির সাথে ভালো করে ইন্টারঅ্যাকশন করতে পারি, দ্যাট ইজ কল্ড এথিক্স। মানে এথিক্স ঠিক করে দিচ্ছে আমাদের মোরাল নেচার, মরালিটি কেমন করা উচিত, যেটা করলে আমরা খুব ভালো করে অন্যান্য মানুষের সাথে সোসাইটির সাথে ভালো করে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। তার মানে এথিক্স হচ্ছে একটা পাথওয়ে যে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তুমি মরালিটিটাকে পুট করবে। তাহলে এই গ্রাউন্ড থেকে মরালিটি আর এথিক্স আলাদা। আবার জ্যান হুস বলছেন ethics is generally defined as a philosophical discipline that is concerned with human conduct and moral decision making. মানে ethics একটা philosophical discipline, মানে একটা philosophical matter, যে ঠিক ভুল এই রিলেটেড একটা ম্যাটার যেটা কনসার্ন কি মানুষ কিভাবে বিহেভিয়ার করবে, হিউম্যান কন্ডাক্ট কি হবে এবং সে মরাল ডিসিশনটা কিভাবে নেবে, কোথায় কি মরাল ডিসিশন নিতে হবে, এই যে জিনিসটা এটাকে করবে কে? এথিক্স। তাহলে দুটোর মধ্যেই কিন্তু সেই মধ্যা কথা যেটা বেরিয়ে এলো, এথিক্স হচ্ছে একটা ওয়ে আউট, পাথওয়ে যে ঠিক করে দেবে কোথায় কিভাবে আমরা কার সাথে কোথায় ইন্টারঅ্যাকশন করতে গিয়ে কিভাবে মরাল কন্ডাক্ট, মরাল প্রিন্সিপালস গুলো, মরাল বিহেভিয়ার গুলো ইউজ করব, কোথায় কতটা মরালিটি ইউজ করব, কোথায় মিডিয়াম ইউজ করব, কোথায় বিলো লেভেলের মরালিটি ইউজ করব, সেটা আমাকে ডিসাইড করে দেবে কে? এথিক্স। ঠিক এই জায়গায় এথিক্স আর মরালিটির মধ্যে একটা ডিফারেন্স হয়ে রইল। তাহলে কি দাঁড়াচ্ছে? এথিক্স আর নরমেটিভ ইন নেচার, একটা নর্মস বা স্ট্যান্ডার্ড, সেই জন্য বলছে এথিক্স হচ্ছে নরমেটিভ ইন নেচার এন্ড ফোকাস অন প্রিন্সিপালস এন্ড স্ট্যান্ডার্ড দ্যাট গভর্ন রিলেশনশিপ বিটুইন কাউন্সিলর এন্ড ক্লায়েন্ট। কাউন্সিলর এবং ক্লায়েন্টের মধ্যে কি ধরনের মরাল, মানে কি ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন হবে, ঠিক ক্লায়েন্ট সরি কাউন্সিলর কতটা ক্লায়েন্টের কাছে যাবে। তোরা দেখবি এখানে এই কাউন্সিলিং এর যে আরো যে টেকনিক্স গুলো যখন পড়বি, কাউন্সিলিং এর প্রসেস যখন পড়বি, দেখবি কাউন্সিলিং চলতে চলতে না ক্লায়েন্ট আর কাউন্সিলরের মধ্যে রিলেশনশিপটা খুব ক্লোজ চলে আসে। ক্লায়েন্ট নির্ভরশীল হয়ে পড়ে কাউন্সিলরের উপরে, সেই নির্ভরশীলতাটাকে কিন্তু সরাতে হবে। কাউন্সিলরের মেন মোটো কিন্তু নির্ভরশীলতা তৈরি করা নয়, তাকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে মানে থিঙ্কিং করার এবিলিটিটাকে তাকে তৈরি করে দেওয়া। তো এই যে জায়গাগুলো, এখানে কতটা মোরাল জায়গাটা অনুযায়ী তাকে হেল্প করবে ক্লায়েন্টকে, ক্লায়েন্ট ঠিক কত দূর অ্যাক্সেস দেবে কাউন্সিলরকে, এই যে স্ট্যান্ডার্ডটা, এই স্ট্যান্ডার্ডটা, এই নর্মসটা, এই নরমেটিভ জায়গাটা দেখে কি? এথিক্স। whereas morality কি? involves judgment and evaluation of action. আমি যে কাজটা করলাম ক্লায়েন্টের প্রতি, বা ক্লায়েন্ট যে কাজটা করলো সেটা কতটা ঠিক করলো, মানে অ্যাকশন, কাজের জাজমেন্টটাকে বলবো মরালিটি, আর কাজটা করার ওয়ে আউটটাকে আমরা বলবো কি? এথিক্স। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এথিক্স এন্ড মরালিটি। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে এথিক্স কেন ইউজ করি, এথিক্যাল কোডস গুলো ইউজ করার কি পারপাস, এগুলো দেখবো। বাট আমাকে একটু প্রত্যেকে বল যে এথিক্স মরালিটির জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এবারে বলছে এথিক্স এর ইউজ করার বা এথিক্যাল যে কোড গুলো রয়েছে, 8টা কোড আছে, সেই 8টা কোড আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশন যেটা দিয়েছিলেন, সেটা ইউজ করার কি রিজন হতে পারে? রিজনস গুলো দেখ, ensuring competent professional behavior, এথিক্স তো ওয়ে আউটটা বলে। তো এই কোর্স গুলো যখন আমরা পড়বো তখন দেখবো যে একজন কাউন্সিলর প্রফেশনাল হিসেবে যখন ডিল করবে সে কতটা কম্পিটেন্ট হবে, সেই কম্পিটেন্সির লেভেল গুলো কি, সেগুলো বলা আছে হচ্ছে এথিক্স এর মধ্যে। সেই জন্য এথিক্স ইউজ করা দরকার কোর্স গুলো। ফার্স্ট, ensuring competent professional behavior.
সেকেন্ড, রেসপন্সিবিলিটি টু পাবলিক ট্রাস্ট। পাবলিক ট্রাস্ট বলতে কি বোঝাচ্ছে, যে ক্লায়েন্ট আসছে তার ট্রাস্ট কতটা আমরা নিতে পারছি, কতটা তার ম্যাটার গুলোকে কনফিডেন্সিয়ালিটি ভাবে ইউজ করছি, সে যে কথাগুলো বলছে সেগুলোকে কতটা টেক কেয়ার করছি, গুরুত্বের সাথে দেখছি, সেই জিনিসগুলোকে এনশিওর করে কে? এথিক্যাল কোডস। প্রফেশনাল মনিটর দেয়ার ওন এন্ড আদার্স মেম্বার প্রফেশনাল বিহেভিয়ার। শুধুমাত্র কি ক্লায়েন্ট আর কাউন্সিলর রিলেশনশিপ, তা কিন্তু নয়। একটা কাউন্সিলর হতে গেলে কাউন্সিলরের, প্রত্যেকটা কাউন্সিলরের কিছু এথিক্স থাকে। আমি কখনোই আমি ক্লায়েন্ট পাওয়ার জন্য অসৎ উপায় বা বিভিন্ন ধরনের কি বলবো লোভনীয় কিছু জিনিস দেখে আমি ক্লায়েন্টকে ধরছি, এটা করা কিন্তু উচিত নয়। বা আমি পারছি না কোনো ক্লায়েন্টকে ঠিক করতে, তাকে নিজের হাতে হোল্ড করে রেখেছি, এটাও উচিত নয়। অন্য কাউন্সিলরকে সেটা ট্রান্সফার করা দরকার। এই জায়গাগুলো কিন্তু এনশিওর করে বা প্রফেশনাল এথিক্স গুলোকেও মনিটর করে, যে চাহক তাহক করে কাজ করলাম, আমার সেই কোয়ালিটি নেই, আমি কাউন্সিলর হিসেবে কাজ করতে নেমে গেলাম, এটা কিন্তু হয় না। এই প্রফেশনাল মনিটরিং এর জায়গাটা, প্রফেশনাল বিহেভিয়ারের জায়গাটা অন্যান্য প্রফেশনের সাথে, অন্যান্য প্রফেশন বলতে যারা কাউন্সিলিং প্রফেশন আছে তাদের সাথে কি জিনিসটা হবে, কি বিহেভিয়ারটা হবে, সেটাও ডিসাইড করে দেয় এই এথিক্যাল কোডস। কন্ট্রোভার্সিস ওভার দ্য ডেভেলপমেন্ট অফ এথিক্যাল কোডস। প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু কন্ট্রোভার্সি আছে, সেই কন্ট্রোভার্সির ওভারকাম গুলো এথিক্স এর, সেগুলোর জন্য পড়া দরকার এথিক্যাল কোর্স বা জানা দরকার এথিক্যাল কোর্স। ঠিক আছে? কিছু জায়গায় বলা আছে, প্রত্যেকটা জায়গায়, কিছু জায়গায় বলবো না, প্রত্যেকটা জায়গায় বলা আছে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করো। আমি যদি সমস্ত কেসে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করি, তাহলে অভিজ্ঞতাগুলো কিভাবে শেয়ার করব? তখন আমাদেরকে ক্লায়েন্টের কোনো ডিটেলস না দিয়ে XYZ নাম ইউজ করে তার ঠিকানা বদলে দিয়ে, যেমন করে দেখায় কোনো ক্রাইম কেউ করেছে, সেই ক্রাইমের ক্যারেক্টারটা যেমন করে দেখায়, ঠিক সেরকম ভাবেই কিন্তু দেখাতে হবে। ঠিক আছে? তো ওই যে কন্ট্রোভার্সি কিছু থাকবে, বাট সেই জিনিসগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, সেই ওভারকামের জায়গার ওয়ে আউট গুলো কিন্তু এই এথিক্যাল কোর্সের মধ্যে বলা আছে। এথিক্যাল কিছু ডাইলেমা তৈরি হতে পারে, মানে দুরকম মনোভাব তৈরি হতে পারে, সেই ডাইলেমা গুলো থেকে ওভারকাম করার জন্য এথিক্যাল কোর্স গুলো দেখার দরকার। ক্যারেক্টার অ্যান্ড ভার্চু। প্রত্যেকটা এথিক্যাল কোর্সের কিছু ভার্চু আছে, কিছু লজিক্যাল রিজনিং আছে, সেইগুলোকে জানার জন্য বা কাউন্সিলিং করতে গেলে যে ভার্চুস, যে ক্যারেক্টার গুলো মেনটেন করতে হয়, সেগুলোকেও কিন্তু ডিটেল করা আছে কোর্সের মধ্যে। তার জন্য আমরা পড়ছি কোর্সগুলো। এসিএস স্ট্যান্ডার্ডস কোর্সটাই পড়বো। প্রত্যেকটার মধ্যে কিছু অ্যাসপিরেশন গাইডলাইন্স প্রোভাইড করা আছে, গাইডলাইন মেনটেন করতে হবে, এবং প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ওয়েতে মেনটেন করা আছে, মিন্স নর্মস ফলো হচ্ছে। নর্মস বা স্ট্যান্ডার্ড যদি ফলো না হয়, সেটাকে কিন্তু আমরা কখনোই এথিক্স বলতে পারবো না। বা এথিক্স মানে কি একটা পাথওয়ে, ওয়ে আউট, সেই পাথওয়ে ওয়ে আউটটাই যদি স্ট্যান্ডার্ড না হয়, বিলো স্ট্যান্ডার্ড হয়, তাহলে কি সে মরালিটিকে এনশিওর করতে পারবে? পারবে না। সুতরাং স্ট্যান্ডার্ড জিনিস কোনটা, কোথায় কতটা জিনিস মেনটেন করতে হবে, সেই জায়গাগুলোকে জানার জন্য কিন্তু আমাদের এথিক্যাল কোর্স গুলোকে পড়তে হবে বা জানতে হবে। ঠিক আছে? তো ট্রাস্টওয়ার্দিনেস, অটোনমি, কে কতটা কিভাবে ভালো করে কাজ করবে নিজের ফিল্ডে, কতটা বেনিফিশিয়াল হবে কাজটা, তারপরে হচ্ছে জাস্টিস একজন কত ভালো করে পাবে, কতটা ট্রান্সপারেন্সি থাকবে কেসটার মধ্যে, এই সমস্ত কিছুকে এনশিওর করে কে? এথিক্যাল কোর্সের প্রিন্সিপালস গুলো। এইগুলো অনেক সময় দেয় কি, why we use ethical codes according to SEA, তখন এই জায়গাগুলো আমাদেরকে লিখতে হবে। অবশ্যই তার আগে এথিক্স কি, মরালিটি কি, এই জায়গাগুলো দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। এবার আসল জায়গায় আসি, যে প্রফেশনাল এথিক্স গুলো। প্রথমে যেটা বলছে যে আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশনের দেওয়া, তো আমরা APA এর নাম শুনেছি, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন,
যেখান থেকে DSM-4 এর যে জায়গাটা রয়েছে সেটা আসছে। তো আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশনও এরকম একটা নন প্রফিট প্রফেশনাল এডুকেশনাল অর্গানাইজেশন, নন প্রফিট professional and educational organization dedicated to the growth and enhancement of counseling profession. কাউন্সেলিং প্রফেশনটাকে কিভাবে গ্রোথ দেওয়া যায়, সেটাকে কিভাবে ডেভেলপ করা যায়, মানুষের জনস্বার্থে কিভাবে সেটাকে কাজে লাগানো যায়, সেটা নিয়েই বরাবর রিসার্চ করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে কে এসিএ। ঠিক এপিএ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন যেমন ডিএসএম বইটার বারবার রিভিশন করছে, আমরা DSM-5 পড়ছি, তোরা DSM-5 পড়ছিস, আমরা DSM-4 টেক্সট রিভিশন পড়ে এসেছি, তারপর 2013 থেকে DSM-5 এসছে, আবারও হয়তো কিছু বছর পরে গিয়ে সেটা চেঞ্জ হবে, কারণ প্রত্যেকটা মেন্টাল ডিসঅর্ডার, যেমন ফিজিক্যাল ডিসঅর্ডারের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, মেন্টাল ডিসঅর্ডারেরও ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, কাউন্সিলিং এরও ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে। একটা মানুষ আগে যতটা ধৈর্যশীল ছিল এখন কি ততটা ধৈর্যশীল আছে? এখন কি মানুষের মধ্যে সবসময় মরাল প্রিন্সিপাল, এথিক্যাল প্রিন্সিপাল গুলো কাজ করে? করে না। বাট তার মধ্যে থেকেও কিভাবে কাজ করানো যেতে পারে, কিভাবে আগের পন্থাটাকে রেখে সেটার মডিফাইড ভার্সন হিসেবে মানুষজনকে বোঝানো যেতে পারে, সেই জায়গাগুলোকে নিয়েই কন্টিনিউয়াস বেসিসে নন প্রফিট যে অর্গানাইজেশনটা কাউন্সিলিং এর গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে সে হচ্ছে এসিএ। এই এসিএ কিন্তু 8টা প্রফেশনাল এথিক্যাল কোর্সের কথা বলেছে। এই কোর্সের পারপাস গুলো পড়লেই বুঝতে পারবি, ক্লায়েন্টকে সাপোর্ট করা, কাউন্সিলরকে সাপোর্ট করা, প্রফেশনটাকে একটা ঠিক ঠিক জায়গায় নিয়ে যাওয়া, এই পয়েন্টস গুলো আছে, 5টা পয়েন্ট। তো এখানে এই যে তোর এই যে এসিএটা তো আমাদের এখানে ইউজ করতে হবে, তো আমাদের এখানে ইউজ করতে গেলে আমাদের ইন্ডিয়ান কালচারের ফরম্যাটে ইউজ করতে হবে। তো ইন্ডিয়ান কালচারের ফরম্যাটে ইউজ করতে গেলে যে জায়গা থেকে আমরা ইউজ করি সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কোড এথিক্স ফর কাউন্সিলর। এসিএরই জিনিসটাকে ওই আমরা কিছু টেস্টিং করি না ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন হিসেবে, সেরকম ভাবে এসিএর কোর্স গুলোকে ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন হিসেবে নিয়েছে হচ্ছে আরসিআই। দেখবি নাম শুনবি, আরসিআই অ্যাপ্রুভড এরিয়া বা জায়গার নাম। তো আরসিআই কোড অফ এথিক্স অ্যাডপ্টেড, এই এথিক্স গুলো কবে অ্যাডপ্টেড করেছিলেন? জুলাই 17, 2001 এ। এটা রিভাইজড হয়েছে মার্চ 28, 2006 এ। এই যে স্ট্যান্ডার্ডস গুলো, এই স্ট্যান্ডার্ডস গুলো আমাদের ইন্ডিয়াতে চলছে। তো এই স্ট্যান্ডার্ড গুলো যেগুলো চলছে, আমাদের ইন্ডিয়ান পপুলেশন, এখানকার ক্লায়েন্ট কেমন, এখানে কাউন্সিলরদের কি রোল, বা আমাদের এখানে সাধারণত মানুষজন কাউন্সিলিং করতে যায় না, তাদেরকে যে কাউন্সিলিং বিষয়টা কি সেটা কিভাবে বোঝানো হবে, কাউন্সিলিং করলে কি সুবিধে রয়েছে, সেগুলোর জায়গাগুলো বোঝানোর জন্য আরসিআই। ঠিক আছে, এবার আরসিআই তো সেটা করছেই, তার সাথে ওই যে এসিএর কোর্স গুলোকে মডিফাইড ভার্সনে নিয়েছে। বাট আমরা এসিএর অরিজিনাল কোড গুলোকেই দেখি। ফার্স্ট সেকশন, দ্য কাউন্সিলিং রিলেশনশিপ। দেখি কাউন্সিলিং রিলেশনশিপ এটা সেকশন এ, তোদেরকে কিন্তু সেকশন ওয়াইজ মুখস্থ করতে হবে। এ তে হচ্ছে কাউন্সিলিং রিলেশনশিপ, বি এরটা এ তে লেখা যাবে না, আবার এরটা বি তে লেখা যাবে। বি তে কনফিডেন্সিয়ালিটি, প্রিভিলেজ, কমিউনিকেশন এন্ড প্রাইভেসি রয়েছে, এটাই লিখতে হবে। প্রথম কাজ হবে তোদের এ থেকে এইচ অবধি যেগুলো আছে একদম থরলি মুখস্থ করে ফেলা। এটা মুখস্থ করে নেওয়ার পরে এবার হচ্ছে কাউন্সিলিং রিলেশনশিপ। কাউন্সিলিং রিলেশনশিপ আমরা আগে পড়ে এসেছি যে ক্লায়েন্ট আর কাউন্সিলরের মধ্যে একটা হেলদি রিলেশনশিপ থাকতে হবে, প্রত্যেকেই যাতে প্রত্যেকের মধ্যে ওয়ার্ম, জেনুইননেস, এমপ্যাথি, এই জায়গাগুলো থাকতে হবে, তবে গিয়ে রিলেশনশিপটা ভালো হবে এবং যে প্রবলেমটা নিয়ে ক্লায়েন্ট এসেছে সেই প্রবলেমের একটা সঠিক সলিউশনের দিকে আমরা পৌঁছতে পারবো। এবার এই যে কাউন্সিলিং রিলেশনশিপের মধ্যে দেখ, এ সেকশনের মধ্যে A1, A2, A3, A4 করে তুই দেখ, তোরা দেখ A12 অবধি আছে, তার মধ্যেও সাব পয়েন্ট আছে। তোরা করবি কি, এ পয়েন্টের আন্ডারে A1 এর যে বোল্ড হেডিং গুলো, A2 এর বোল্ড হেডিং গুলো, এগুলো পড়বি। আর যদি মুখস্থ করতে পারিস ভালো হয়, A1A, A1B এইগুলো। তবে নোটটা তোরা একটা কাজ কর, এত বড় নোটটা দেখতে অসুবিধা হবে,
তোরা এই 8টা এথিক্স লিখবি, লিখে জাস্ট পয়েন্টস গুলোকে একটা জায়গায় জট ডাউন করবি, করে লিখতে পারিস। আসে, এই কোয়েশ্চেনটা আসে, এরকম ভাবে লিখলো অনেক নাম্বার, কারণ এইটা লিখতে গিয়েই তোর 4-5 পাতা বেরিয়ে যাবে। তো এইটা দেখ সিম্পল, এই যে কাউন্সিলিং রিলেশনশিপ আমরা আগে কত সহজে বলতাম যে দুজনের মধ্যে হেলদিয়ার রিলেশনশিপ থাকতে হবে, ওয়ার্মথ, এমপ্যাথি, জেনুইননেস থাকতে হবে, এই জায়গাগুলো থাকতে হবে, কিন্তু তার মধ্যেও দেখ প্রথম পয়েন্ট, ওয়েলফেয়ার অফ দোজ সার্ভড বাই দ্য কাউন্সিলর। এটা একটা ওয়েলফেয়ার হিসেবে নিতে হবে কাউন্সিলরকে। কাউন্সিলরকে সার্ভ করতে হবে কিছু জিনিস, যেমন কাউন্সিলিং এর প্রাইমারি রেসপন্সিবিলিটি কি, কি কি জিনিস রেকর্ড করব, কাউন্সিলিং এর প্ল্যান কি হবে, কোন কোন নেটওয়ার্ক ইনভলভ থাকবে, সাপোর্ট নেটওয়ার্ক, এমপ্লয়মেন্ট নিডস কোথায় আছে কোথায় নেই। আবার হচ্ছে ইনফর্মড কনসেন্ট, কনসেন্ট ছাড়া উইদাউট এনি কনসেন্ট কারোর কাউন্সিলিং করা যায় না। ইনফরমেন্ট কনসেন্ট ইউজ করতে হবে, কি কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করা দরকার, ডেভেলপমেন্ট এন্ড কালচারাল কি কি ইস্যুস গুলোকে মাথায় রাখবো, কারা কনসেন্ট দিতে পারে না, ইনএবিলিটি, কোথায় আমরা কনসেন্ট দিতে পারি না, এই জায়গাগুলোকেও জানা দরকার। কারণ আমি কনসেন্ট নিয়ে কাজ করছি, কনসার্ন নিয়ে, কিন্তু এমনও কিছু সেন্সিটিভ গ্রাউন্ড সেখানে কনসার্ন নেওয়া যায় না, বা সেই জায়গায় কাজ করা যায় না, সেই উল্টো দিকটাও কিন্তু আমাকে জানতে হবে। আমি শুধু পড়ে রেখেছি যে আমাকে ইনফরমেন্ট কনসেন্ট করতে হবে, আমি করে চললাম, কিন্তু কোথায় তার লিমিটেশন সেটাকেও কিন্তু বলে দিচ্ছি। এই যে ডাইলেমা গুলো, এথিক্যাল ডাইলেমা গুলো, এগুলো মেনশন করেছে। ক্লায়েন্ট সার্ভড বাই আদার্স, ক্লায়েন্ট বাকি কাদেরকে সার্ভ করছে, আমরা কি জানতাম কাউন্সিলর সার্ভ করছে, কিন্তু ক্লায়েন্টকেও সার্ভ করতে হবে। কাকে করতে হবে? কাউন্সিলরকে কিছু বলতে হবে, তাকে বলতে হবে যে তার যে সমস্যাটা, সেই সমস্যার মেন সোর্সটা কোথা থেকে হতে পারে, তাদের সাথে কারা কারা অ্যাটাচড, তাদের সাথে প্রয়োজনে কথা বলিয়ে দেওয়া, এইগুলো কিন্তু এই জায়গাগুলোকেও সার্ভ করতে হবে ক্লায়েন্টকে। আরো বিভিন্ন ভ্যালুস রয়েছে, কাউকে হার্ম করা যাবে না, পার্সোনাল ভ্যালুসে কারোর মানে কোনো কালচারাল বেসিসে কারোর কালচারকে হার্ম করা যাবে না, সেগুলো তো রয়েছে, রোলস রিলেশনশিপ রয়েছে, এইগুলো প্রত্যেকটাই রয়েছে, গ্রুপ ওয়ার্ক করা, এইগুলো জানতে হচ্ছে। তোর 12টা পয়েন্ট রয়েছে, কি কি টেকনোলজি ইউজ করব, মানে প্রথমটা হচ্ছে ওই ধর আমি কারোর পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স জানতে চাইছি, তার পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স জানতে গেলে রসা কি ইউজ করব, কোনটা ইউজ করলে ঠিক হয়, কতটা প্রফেশনাল এথিক্স এর মধ্যে ইনফরমেন্ট কনসেন্ট দেব, কারা এটার জন্য এলিজিবল কারা নয়, ক্লায়েন্টকে কতটা আমি মোটিভেট করে তার থেকে কতটা আমি তাকে সাপোর্টিভ হিসেবে নিতে পারি, সাপোর্টিভ গ্রুপ হিসেবে কারা কাজ করবে, এই জিনিসগুলো হচ্ছে কাউন্সিলিং রিলেশনশিপের এথিক্স এর আন্ডারের মধ্যে সাব পয়েন্ট। এইগুলো পড়ার পরের পয়েন্ট হচ্ছে সেকশন বি তে কনফিডেন্সিয়ালিটি, প্রিভিলেজ, কমিউনিকেশন এন্ড প্রাইভেসি। এইগুলো সব ঠিক করে তারপরে ও যে কথাগুলো বলবে সেগুলোর কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, কমিউনিকেশন ভালো করে করতে হবে, প্রাইভেসি মেনটেন করতে হবে। এখানেও দেখ আবার 8টা পয়েন্ট, 8টা পয়েন্টের মধ্যে সাব পয়েন্টের মধ্যে দেখ প্রথমেই রয়েছে তোর রেসপেক্টিং ক্লায়েন্টস রাইট, রেসপেক্ট করতে হবে ক্লায়েন্টসকে, যে সে যে কমিউনিটি থেকেই আসুক না কেন, যে কালচার থেকেই আসুক না কেন, রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? সেটা তো আমরা আগেও জেনেছি। রেসপেক্ট ফর প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি, এক্সপ্লেনেশন অফ লিমিটেশন, যে দেখ কোনো ফিজিক্যাল রোগ ঠিক হয় না, তাহলে মেন্টাল রোগও যে একদম 100% কিওর হয়ে যাবে আমরা এটা বলতে পারি না, সেটা রিকভার করতেই পারে। ঠিক রোগটা সারানোর কতটা চান্সেস রয়েছে, কোথায় সেটা আবার রিঅকার করবে, লিমিটেশনস কি, এগুলোও কিন্তু জানাতে হবে। আবার এক্সপেকটেশন, আমরা কি কি এক্সপেক্ট করতে পারি, যে কাজটা করতে গেলে কোথা থেকে কি প্রবলেম আসতে পারে, কতটা তার সলিউশন আমরা দিতে পারি, সমস্তটা এক্সপেকটেশনস গুলো, কোর্ট রিলেটেড কোনো সমস্যা হবে কিনা, মানে লিগাল কোনো সমস্যা হতে পারে কিনা, লিগাল যদি কোনো ইস্যুস নিয়ে কাজ হয়, ডিসক্লোজ করলে কতটা ডিসক্লোজ করা যেতে পারে, এইগুলো সমস্ত ইনফরমেশন এখানে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করব, তার একটা নিজস্ব সেটিংস থাকতে হবে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য। আমি কি রেকর্ড করব জিনিসগুলোকে,
নাকি হাতে লিখে রাখবো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ভালো করে কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে করে নিয়ে কিন্তু তারপরে আমরা করব। গ্রুপ ফ্যামিলি, যাদের হেল্প দরকার, একটা কাউন্সিলিং করতে গেলে ক্লায়েন্টই সব বলে গেল, সেখানে কিন্তু একতরফা বিষয়টা শোনা হয়ে গেল, তার সাথে যারা রিলেটেড পার্সনস রয়েছে তাদেরটাও আমাদেরকে শুনতে হবে। এই জায়গাগুলো করতে গেলে সেই গ্রুপরা কতটা কথা ঠিক মতন বলছে, তাদের কথাগুলোকে কিভাবে কনফিডেন্সিয়াল রাখবো সেগুলোকেও কিন্তু জানার প্রয়োজনীয়তা আছে। সেগুলোকে রেকর্ড করার জন্য পারমিশন নেওয়া, তারপর যে ইনফরমেশন গুলো পেলো সেগুলোকে কি আমরা ফার্দার কোনো রিসার্চের কাজে ইউজ করতে পারি কিনা, বা কোনো এক্সাম্পল হিসেবে সেগুলোকে আমরা ইউজ করতে পারি কিনা। অবশ্যই নামটা উইথড্র করে, অ্যাড্রেস উইথড্র করে আমরা পারি কিনা করতে। সেই সমস্ত কনফিডেন্সিয়ালিটির জায়গাগুলো মেনটেন করে, প্রাইভেসির জায়গাগুলো মেনটেন করে, প্রপার কমিউনিকেশন করে কিন্তু আসতে হয়। মানে কাউন্সিলিংটা যতটা আমরা মনে করি সহজলভ্য বিষয়, ততটা কিন্তু সহজলভ্য বিষয় নয়। এতগুলো এথিক্স আছে, এথিক্স এর সাব পয়েন্ট আছে, সেগুলোকে সব সময় মাথায় রেখে কাজ করতে হয়। যদিও এগুলো আমরা কাজ করতে করতে শিখে যাই, যেমন প্রত্যেকটা অর্গানাইজেশনে কাজ করতে গেলে দেখবি কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো যেমন মেনটেন করতে হয়। ওখানে তবু কি বলতো, মেনটেন করতে গিয়ে যদি কোনো কিছু সমস্যা হয়ে গেল সেগুলোকে আমরা কথা বলে ঠিক করে ফেলতে পারি। কিন্তু কাউন্সিলিং এ একটা এক্সট্রা সমস্যা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সেনসিটিভ গ্রাউন্ড, সেই জন্য আরো বেশি সাত পাঁচ ভেবে চারিদিক মেনটেন করে তবে কাজটা করতে হয়। ঠিক আছে, প্রফেশনাল রেসপন্সিবিলিটি মেনটেন করতে হবে। প্রফেশনাল রেসপন্সিবিলিটির মধ্যে প্রথম হচ্ছে আমার সেই লেভেল অফ নলেজ আছে কিনা। এখন আমাদের ইন্ডিয়াতে এমন হয়েছে যে এডুকেশন পড়লো বা ওই MSW করলো, ফিলোসফি পড়লো, পড়েই নাকি সে কাউন্সিলিং করতে পারে। এই জায়গাটাকে বন্ধ করতে হবে। কাউন্সিলিং করছে মানে তাকে শুধুমাত্র মাস্টার ডিগ্রি, MSc বা MA হোয়াটএভার এটা থাকতে হবে, তার সাথে বাকি যেগুলো কোয়ালিফিকেশন থাকার দরকার, এমফিল বল বা এগুলো বল, এগুলো থাকতে হবে। কিন্তু আমাদের এডুকেশনাল স্ট্যান্ডার্ডটাই তো নষ্ট হয়ে গেছে, যেখানে এই প্রবলেম গুলো তৈরি হচ্ছে। যে যখন পাচ্ছে কাউন্সিলিং করছে, করে বেরিয়ে যাচ্ছে। ঠিক যেমন ওই RMP ডাক্তাররা, মানে যারা কিছু মাসের কোর্স করে প্রেশার দেখতে পারে, ইনজেকশন দিতে পারে, সেরকম কিছু ডাক্তার আছে, গ্রামগঞ্জের দিকে খুব চলে। কিছু মেডিসিন জানে চটজলদি দিয়ে দেয় এবং মানুষ রিলিফ পেয়ে যায়, কিন্তু তার সাইড এফেক্টটা তারা জানে না। এইরকমও কিন্তু গজি ওঠা প্রচুর কাউন্সিলিং সেন্টার রয়েছে। আর এখন কাউন্সিলিং কে এমন ভাবে ইউজ করা হচ্ছে যে তোর রিসেপশনিস্ট তাকেও কাউন্সিলর বলা হচ্ছে। কাউন্সিলিং এর মিনিংটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোকে মেনটেন করতে হবে প্রফেশনাল ক্ষেত্রে। নলেজ অফ স্ট্যান্ডার্ডটাকে ঠিক রাখতে হবে, প্রফেশনাল কম্পিটেন্সিস জানতে হবে। যে একটা কাউন্সিলর সব এরিয়াতে কাউন্সিলিং করতে পারে না, তার নলেজের লিমিটেশন কতটা আছে, তার কোন এরিয়াটা স্ট্রং, কোন জায়গাটার জন্য তাকে আমি কোয়ালিফাইড হিসেবে মনে করতে পারি। তারপরে হচ্ছে সে ফার্দার যখন প্র্যাকটিস করছে, তার প্র্যাকটিস জায়গাটা সে কতটা লিমিট অব্দি প্র্যাকটিস করতে পারে, কোথায় তার প্র্যাকটিসটাকে অফ করতে হবে। প্র্যাকটিসটা অফ করতে হবে মানে হচ্ছে তাকে চেম্বার গুটিয়ে ফেলতে হবে সেটা আমি বলতে চাইছি না, মানে তার এখতিয়ার কতটা এটাকে বুঝতে হবে। এই জিনিসগুলোকে বলছে। আবার কাউন্সিলিং করতে গেলে কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা প্রোপাগান্ডার দরকার, যে আমি কাউন্সিলিং করি। এই প্রোপাগান্ডার মধ্যে কতটা প্রোপাগান্ডা করা উচিত। অনেক সময় দেখবি বিভিন্ন এই যে কোচিং সেন্টার গুলো রয়েছে, এরা বলে 100% সাকসেস, এত পার্সেন্ট মার্কস পেয়েছে, অত পার্সেন্ট মার্কস পেয়েছে, আমার কোচিং থেকে পড়ে এই পেয়েছে ওই পেয়েছে। এটা কি সত্যি বলা যায়? একটা যার এবিলিটি নেই, যার IQ প্রচন্ড ভাবে কম, তাকে কোনোভাবে সেই স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে যেতে পারবে কিন্তু না। তো এই জায়গাগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার আগে বুঝে অ্যাড করতে হবে। একদম সিম্পল তুমি বলো কাউন্সিলিং করানো হয়, এই 100% অ্যাসিওরেন্স সাকসেস রেট
এই ওই তাই, এত কিছু বলার দরকার নেই, এগুলোই কিন্তু প্রফেশনাল এথিক্সে দেখা হয় যদি স্ট্যান্ডার্ড হয়। এবার আমরা কিন্তু এটাকে কখনোই না ইন্ডিয়া হিসেবে ভাবি না, ইন্ডিয়াতে এগুলো নেই। এখন কিছু কিছু জায়গায় 100% জব অ্যাসিওরেন্স, এই কোর্সটা করো 100% জব অ্যাসিওরেন্স। কি অ্যাসিওরেন্স? কোন একটা জায়গায় 5,000 টাকা 6,000 টাকায় তোকে দিয়ে দিল, কিন্তু জব দিয়েছি তো। এইরকম কিন্তু ভাওতাবাজি কাউন্সিলিং এর প্রফেশনে চলে না, এটা মেনটেন করতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন বারবারই বলছে এটা রাখতে হবে। কেউ প্রফেশনাল জায়গা হিসেবে কাউন্সিলিং কে নিল, ডিসক্রিমিনেট করতে শুরু করলো, আমি শুধু এই মেয়েদেরকেই দেখি আমি যেহেতু মেয়ে, কোনো ছেলে পেশেন্টকে দেখি না, বা আমি অ্যাজ আ কালচার এই, তো অন্য কালচারকে দেখি না, আমার ভালো লাগে না, আমার ঘৃণা করে, এই জিনিসগুলো বললে চলবে না। নন ডিসক্রিমিনেশন জায়গাটাকে রাখতে হবে। পাবলিক রেসপন্সিবিলিটি, কেউ ধর সেক্সুয়ালি হ্যারাসড হয়েছে, কেউ অন্যের সম্পর্কে বাজে কথা বলতে শুরু করছে, মিডিয়ার কোনো প্রভাব কারোর উপর পড়েছে, এগুলোকে নিউট্রালি জাজ করার ব্যাপারটা রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলোকেই শেখার থেকে প্রফেশনাল এথিক্স। অন্য প্রফেশনকেও কিন্তু কোনোভাবে আমি হ্যাম্পার করতে পারবো না। অন্য প্রফেশন বলতে কাউন্সিলিং ছাড়া অন্য প্রফেশনের কথা বলছি। সেকশন ডি, রিলেশনশিপ উইথ আদার প্রফেশনাল। এবার এলো রিলেশনশিপ উইথ আদার প্রফেশনাল, কলিগস, এমপ্লয়ার, এমপ্লয়িজ, প্রত্যেককে আলাদাভাবে দেখবো। কনসালটেশন এজেন্সি যেগুলো রয়েছে তাদের সাথে সেরকম ভাবেই কনসাল্ট করব, যাতে করে এথিক্সটা কোনোভাবে নষ্ট না হয়। আগে যেগুলো পড়ে এলাম, কনফিডেন্সিয়ালিটি বা কাউন্সিলিং ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে কোনো আনহেলদি কোনো প্র্যাকটিস না গ্রো করে, সেগুলোকে দেখতে হবে। এবার সেকশন ই হচ্ছে ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এখানে কি কোন কোন টুলস ইউজ করব, কোন কোন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ইউজ করব, সেগুলো মানে এই বিভিন্ন ডেটা শিট, কোন ডেটা শিটটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন ডেটা শিটের মধ্যে এমন কিছু কোয়েশ্চেন নেই তো যেগুলো মরালি বা এথিক্যালি বা কালচারালি যে ক্লায়েন্টটাকে হার্ম করে, সেন্সিটিভ কিছু নেই তো, এইগুলোকে প্রপারলি অ্যাসেস করা, ইন্টারপ্রিট করা, কোন ইনস্ট্রুমেন্ট কতটা সুইটেবল, কোন ইনস্ট্রুমেন্ট খুব বেশি লেন্দি, এইগুলোকে জাজ করে ক্লায়েন্টকে দেওয়া, ক্লায়েন্টকে বুঝে দেওয়া। দেখবি আমরা পরবর্তীকালে তোরা যদি মাস্টার ডিগ্রি করিস, দেখবি পার্সোনালিটির জন্য অনেক স্কেল আছে, ঠিক কোন স্কেলটা কোন প্রবলেমের জন্য সুইটেবল সেটাকে দেখতে হবে। ক্লায়েন্ট কেমন, ক্লায়েন্ট কে কি আমরা প্রজেক্টিভ টেকনিক ইউজ করব না নন প্রজেক্টিভ টেকনিক ইউজ করব, সেগুলোকে ভাবতে হবে। ক্লায়েন্ট কতটা ম্যানিপুলেটিভ, সেই অনুযায়ী আমাকে টেস্টিং ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। এই প্রপার অ্যাসেসমেন্টটা প্লাস এই অ্যাসেসমেন্টটা যে করব এটা তাকে ইনফরমেশন দেওয়া, কনসার্ন লেটার তার থেকে করিয়ে নেওয়া, এগুলোও কিন্তু খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইনস্ট্রুমেন্ট সিলেকশন, তার অ্যাডমিনিস্ট্রেশন জানা, রসাক টিএটি অ্যাডমিনিস্ট্রেট করা ভীষণ ডিফিকাল্ট। আমি জানি রসাক টিএটি দিলে খুব ভালো রেজাল্ট পাবো, অথচ আমি ভালো করে ইন্টারপ্রিট করতে জানি না, ইউজ করব না। যদি না জানি, যদি তার জন্য সত্যি দরকার হয়, যে জানে তাকে আমি হ্যান্ড ওভার করবো। এই এথিক্স গুলোকে মেনটেন করতে হবে। অ্যাসেসমেন্ট, কনস্ট্রাকশন, ফরেনসিক কোনো ইভ্যালুয়েশন যদি দরকার হয়, লিগাল প্রসিডিওরের দরকার হয়, সেগুলো করব। তার মধ্যে হচ্ছে কোনো অব্লিগেশন থাকলে সেগুলোকে মাথায় রাখতে হবে, কনসেন্টটাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে। তারপরে হচ্ছে এই জায়গাগুলো, এই ইনস্ট্রুমেন্ট ইউজ করাগুলো কোনোভাবে রিলেশনশিপকে হ্যাম্পার করছে না তো, সেগুলোও কিন্তু দেখে নিতে হবে। প্রত্যেকটা দেখবি মডিফিকেশনও আছে। সেকশন এ, সুপারভিশন, ট্রেনিং অ্যান্ড টিচিং। দেখবি তোরা মাস্টার ডিগ্রি করলে, ক্লিনিক্যাল নিয়ে পড়লে, ওই যে পেশেন্ট দেখার যে কাজটা থাকে, মানে ইন্টার্নশিপের জায়গাটা, ওখানে কি হয় বলতো, ওখানে তোকে পেশেন্ট তুই দেখে এলি, এখানে যেমন আরজি কর, এনআরএস, বিভিন্ন জায়গা রয়েছে, সেখান থেকে মেডিকেল কলেজ, পেশেন্ট দেখে এলি, পেশেন্ট দেখে এসে তার রিপোর্টটা তোকে দেখাতে হবে। রিপোর্টটা দেখে তোকে প্রথমে কারোর আন্ডারে, কোনো টিচারের আন্ডারে কাজটা শিখতে হবে, বা কোনো সিনিয়রের আন্ডারে কাজটা শিখতে হবে। শিখে নিয়ে তারপরে কিন্তু তুই করতে পারবি। এই যে সুপারভিশনটা, ক্লায়েন্ট কিভাবে ওয়েলফেয়ারটা নিতে পারে ভালো করে, সেই জায়গাটা কিন্তু মেনটেন করতে হবে।
অবশ্যই যাকে তুই দেখাচ্ছিস সে যেন কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে সেটাও কিন্তু দেখে নেওয়াটা দরকার ফর ক্লায়েন্ট পারপাস। কাউন্সিলরের সুপারভিশন কম্পিটেন্সি কতটা রয়েছে, আরেকজন যে যাকে আমি দেখাচ্ছি তার কম্পিটেন্সি আছে তো সেটাকে দেখার জন্য, সেটাকেও কিন্তু বুঝে নিতে হবে। সুপারভাইজারি রিলেশনশিপের মধ্যে এমন যেন কোনো কিছু না হয় যে যেখান থেকে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কোনো ক্লোজ রিলেশনশিপ তৈরি হয়ে গেল তার সাথে, এই জায়গাগুলো কিন্তু একদমই কাম্য নয়। ঠিক আছে, কারণ কাউন্সিলিং মানেই প্রত্যেকের মধ্যে এক বিশাল বড় একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, অ্যাটাচমেন্ট মানেই একদম রিলেশনশিপের জায়গা তৈরি হয়ে যাবে, এটা কিন্তু এথিক্যালি একদমই ঠিক নয়, এটাকে মেনটেন করতে হয়। তো এই জায়গাগুলো দেখছে সুপারভাইজার রেসপন্সিবিলিটিস, যে প্রপারলি কনসার্ন লেটার নিয়ে কাজ হচ্ছে কিনা, কতটা এমার্জেন্সি বেসিসে কাজ করতে হবে, কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, কিভাবে ইভ্যালুয়েশন করতে হবে, ইভ্যালুয়েশনের লিমিটেশনস কি রয়েছে, প্রত্যেকটা দেখে নিতে হবে। এবং যিনি গাইড করছেন তিনিও কিন্তু, যে কাউন্সিলর তাকেও কিন্তু আবার গাইড করবেন যে তোমার আর কি কি ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা উচিত ছিল, আর তার থেকে কি জানার প্রয়োজনীয়তা আছে, এগুলোও কিন্তু ওয়ে আউট গুলো উনি বলে দেবেন। স্টুডেন্ট ওয়েলফেয়ার, স্টুডেন্ট বলতে এখানে অবশ্যই ক্লায়েন্টের কথা বলা হচ্ছে, তাদের সাথে কিভাবে কাজ হবে, তাদের যে প্রবলেম গুলো থাকবে তার রেমেডি কি হতে পারে, এইগুলো এই সেকশনের সাবসেকশন হিসেবে আসছে। তার মানে বুঝতেই পারছি অনেকটা কিন্তু ফার্স্ট জায়গা। সেকশন 8 রিসার্চ এন্ড পাবলিকেশন, অবশ্যই যে জায়গাগুলো আমরা পেলাম সেগুলো নিয়ে রিসার্চ করার দরকার আছে, কারণ রিসার্চ না করলে ফার্দার তার আরো ভালো ওয়ে আউট কি হতে পারে এবং এই রিলেটেড প্রবলেম গুলো আর কতটা আপকামিং বা এখন কি কি ধরনের প্রবলেমে মানুষ ভুগছে এগুলো আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, সেই জন্য রিসার্চ এবং তার পাবলিকেশন দরকার। পাবলিকেশন কেন দরকার, মানুষজনকেও জানানো দরকার যারা এই লাইনে রয়েছে যে কি কি ধরনের প্রবলেম মানুষের হচ্ছে, কিভাবে একটা কেসকে একজন সারিয়েছেন, এই জিনিসগুলো কিন্তু যেমন বিভিন্ন বইয়ের মধ্যে দেখবে কেস স্টাডিজ থাকে, সেই কেস স্টাডিজ গুলোর মধ্যে লেখা থাকে যে এইরকম প্রবলেম ছিল, এই প্রবলেমের ওয়ে আউট গুলো কি হলো, কিভাবে সলিউশন হলো, এই জিনিসগুলো রিসার্চ করে পাবলিকেশন হওয়া দরকার, যাতে করে যারা এই প্রফেশনে আছে তারা জানতে পারে যে কোনো ক্রিটিক্যাল কেস কিভাবে সারানো যেতে পারে, কিভাবে অন্যরকম অ্যাপ্রোচ বা টেকনিক ইউজ করা যেতে পারে, ট্র্যাডিশনাল ইউজ গুলোকে বাদ দিয়ে, টেকনিক গুলোকে ইউজ গুলোকে বাদ দিয়ে, কিভাবে মানুষের জনস্বার্থে আরো ভালো করে মানুষকে সার্ভ করা যেতে পারে, এই জিনিসগুলো রিসার্চ পাবলিকেশন থেকে কিন্তু বেরিয়ে আসে। তবে হ্যাঁ, রিসার্চ পাবলিকেশনের মধ্যেও কিন্তু আমাদের এথিক্স কে মেনটেন করতে হবে, কখনোই আমরা ক্লায়েন্টের অরিজিনাল নাম, অ্যাড্রেস এগুলো ইউজ করব না, এগুলো তো ইউজ করবোই না, তারপরেও কিন্তু আমাকে কনসার্ন নিয়েই কাজটা করতে হবে, পাবলিকেশন করতে হবে যে আপনার সমস্যাটা আমি আপনার নাম অ্যাড্রেস উইথড্র করেই কিন্তু পাবলিশ করছি, সেটাতে আপনি রাজি তো? যদি উনি কনসার্ন দেন তখনই কিন্তু আমরা কাজটা করব, আদারওয়াইজ করতে পারবো না। ঠিক আছে, তো এই যে জায়গাগুলো এখানেও কিন্তু এই রিসার্চ পাবলিকেশনটা এই সেকশনে এই কোডিং গুলোতে ইউজ হচ্ছে। রিসার্চ পার্টিসিপেন্ট যারা থাকবে তাদের সাথে রিলেশনশিপ, সব জায়গায় একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গা আসছে, কেন আসছে, কারণ হচ্ছে ওই যে ক্লোজ রিলেশনশিপের একটা জায়গা তৈরি হয়, সেখান থেকে মানুষের মোটিভ বোঝাটা খুব মুশকিল, তো সেগুলোকে বুঝে কাজটা করতে হবে, কাউকে আমরা সেক্সুয়ালি বল, কালচারালি বল হ্যারাস করতে কিন্তু পারবো না, সেগুলো টার্মস এন্ড কন্ডিশন হিসেবে বলেছে, এবং যে রিপোর্ট গুলো ইউজ করছি সেই রিপোর্ট গুলো অ্যাকুরেটলি ইউজ করবো, কোনোভাবে ক্লায়েন্ট হয়তো সারিয়ে আমরা মন বশত বলে দিলাম যে হ্যাঁ ক্লায়েন্ট এখন খুব ভালো আছে, নিজের ইনসাইট খুব গ্রো করেছে, কোনো মিথ্যা কথা লিখে দিলাম, এগুলোও কিন্তু লেখা যাবে না। আমি পাবলিকেশন করব না ঠিক আছে, কিন্তু রিসার্চের একটা জল ঘোলার রিসার্চ এটা কিন্তু করে পাবলিশ করা যাবে না, এই এথিক্স গুলোকে মেনটেন করতে হয়। সেই জন্য যখন আমরা এমনি পিএইচডি এর কাজ করি তখন পিএইচডি এর কাজের মধ্যেও প্রচন্ড এথিক্স মেনটেন করতে হয়। আমি যে টপিকটা ঠিক করলাম সেই টপিকটা আগে কাজ হতেই পারে, কিন্তু আমি আগের কাজটাকেই কি পুরোটা কপি করছি না, এই কাজের মধ্যে কোনো নতুনত্ব আছে,
সেইটা আমাকে একটা 5000 লেটারের মধ্যে বিভিন্ন হাইপোথিসিস দিয়ে, অ্যাপ্লিকেশন দিয়ে, কি কি টুলস ইউজ করে সব দিয়ে জমা করতে হয়। ওটা 3 মাস পরে তার রেজাল্ট আসে যে তুমি কাজটা করতে পারবে কিনা, বা কোনো রিমডিফিকেশন থাকলে রিমডিফিকেশন করে আবার জমা দিয়ে আবার সেটা ভেরিফাই করে আসে। কারণ ওখানে দেখে নেওয়া হয় যে কাজটা আমি করছি সেটা সোসাইটির পক্ষে হার্মফুল নাকি হেল্পফুল, কাজটা কতটা এফেক্টিভ হবে, সোসাইটি কতটা বেনিফিটেড হবে, সেগুলোকে বুঝে কাজটা করতে দেওয়া হয়। এবং এটাও চেক করা হয় তার সাথে সাথে আমি কোনো কাজের কারোর কোনো পাবলিকেশনকে পুরোপুরি আমি একদম ঝেপে দিচ্ছি না তো, দিয়ে একটা পিএইচডি ডিগ্রি পেয়ে যাচ্ছি না তো। এগুলোকেও কিন্তু ওরা রিসার্চ করে যাদেরকে আমরা দিচ্ছি, করে তারপরে অ্যাপ্রুভালটা আসে, হ্যাঁ এবার তুমি কাজে এগো। এবার কাজ চলাকালীনও কি বিভিন্ন মডিফিকেশন হয়, সেগুলো করতে হয় এবং সেগুলো আবার হায়ার অথরিটিকে জানাতে হয়। এই জন্যই পিএইচডি এর প্রসেসটা নরমালি প্রোভাইড করা থাকে 5 বছর, যদি তার মধ্যেও কাজ না শেষ হয় সেখানে আবার এক্সটেনশন হয়। বোঝা যাচ্ছে? ঠিক এখানেও কিন্তু তাই রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রেও সেই ম্যাটার গুলোকে মাথায় রাখতে হবে। লাস্ট সেকশন, রিজলভিং এথিক্যাল ইস্যুস। রিজলভিং এথিক্যাল ইস্যুস মানে হচ্ছে কিছু লিগাল এথিক্যাল ইস্যুস গুলো রয়েছে প্রফেশনাল ক্ষেত্রে, সেগুলো অনেক সময় ভায়োলেটেড হয়। সেই ভায়োলেশনস গুলোকে ঠিক মানে অনেক এত এথিক্স মেনটেন করার পরও না অনেকে কিন্তু অনেক কেসে ফেসে যায়। আজকে ক্লায়েন্ট কাউন্সিলরের কথাবার্তা হচ্ছে, সে সমস্ত কনসার্ন লেটার নিয়ে কথা বলছে, সবকিছু যা যা কোর্স বলি সব নিয়ে কথা বলছে, হঠাৎ করে কারোর উপর এলিগেশন এলো ও আমাকে সেক্সুয়ালি হ্যারাস করার চেষ্টা করেছে বা আমাকে কালচারালি বিভিন্ন ভাবে অ্যাবিউজড করেছে, কোনো রেকর্ডিং হয় না। কাউন্সিলিং এ কোনো রেকর্ডিং হবে না, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই এথিক্যাল ইস্যুস গুলোর যে প্রবলেম গুলো সেগুলোকে রিসলভ করার দরকার আছে। তার জন্য আমাদের নলেজেবল হতে হবে, এথিক্স কি কি ল রেগুলেশন আছে সেগুলোকে জানতে হবে, সাসপেক্টেড ভায়োলেশন কোন কোন দিক থেকে আসতে পারে, কালচারাল দিক থেকে, সেক্সুয়াল দিক থেকে, মরাল দিক থেকে, বা আমি যে রিপোর্টটা তাকে দিয়ে করালাম সেই রিপোর্টের ভায়োলেশনের দিক থেকে, বিভিন্ন দিক থেকে আসতে পারে। সো প্রতিটা পদক্ষেপে আমাকে বুঝে কাজ করতে হবে। আমাকে যে কমপ্লেন গুলো আনওয়ান্টেডলি চলে আসছে সেগুলো যাতে না আসে, প্রত্যেকটা স্টেপ পদক্ষেপ বুঝে বুঝে কাজ করতে হবে। এবং কোথা থেকে আসতে পারে প্রবলেম গুলো সেগুলোকেও জানতে হবে। ঠিক আছে? এইরকম ভাবে কোঅপারেটিভ ওয়েতে এথিক্যাল কমিটিস এর সাহায্য নিয়ে আমরা কি করি, কাজ করি। এগুলোই হচ্ছে এথিক্স। ঠিক আছে? তো এখানে কিন্তু পুরো বিষয়টা মুখস্থের বিষয়, এবং যেরকম ভাবে বললাম সেরকম ভাবে মুখস্থটা করে নিবি, কারণ এই কোয়েশ্চেন গুলো আসে, এবং বাকিগুলো তো আমাদের পড়াই আছে, বাকিগুলো পড়তে পারবি। তো এই জায়গাটা বুঝতে পারলি তো? একটু রিপ্লাই কর। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ইউনিট 1টা হয়ে গেল। তাহলে আমাদের প্রত্যেকটা পেপার থেকে ইউনিট 1 গুলো হলো, কালকে হবে হচ্ছে এইচআরএম এর ইউনিট 1টা। ঠিক আছে? তাহলে প্রত্যেকটার এই মাসের ইন্ট্রোডাকশনস গুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে কালকে তোরা কিন্তু 12টা নাগাদ চলে আয়। ঠিক আছে? কালকে 12টার থেকে ক্লাসটা হলে আমরা এইচআরএম এর ওইটা কমপ্লিট করে ফেলবো, আবার নেক্সট রুটিন নেক্সট মান্থে পাঠিয়ে দেবো আমি। ঠিক আছে? ওকে, তোরা লিভ করতে পারিস।